আসসালামু আলাইকুম দর্শক। সাম্প্রতিক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের কি শারমিন বেগমের কথা মনে আছে, অথবা অন্তর মজুমদারের কথা মনে আছে? বেশি দিন আগের কথা না, এই 2026 সালের 25শে জুন। ঘটনাটা কোথাকার সেটাও কি ভুলে গেছেন? এই যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একই পরিবারের 4 মুসলিমকে, অর্থাৎ শারমিন বেগম এবং তার 3 মেয়েকে কুপিয়ে জবাই করে হত্যা করেছিল অন্তর মজুমদার নামের এক হিন্দু যুবক। ঠিক সেই একই ধরনের ভয়ঙ্কর ঘটনা আবার আরেকটি 4 মার্ডারের মতো ঘটনা ঘটেছে গত 2 দিন আগে এই রংপুরে। বিস্তারিত যাওয়ার আগে আমরা ঘটনার বিবরণে যতটুকু জানতে পেরেছি, মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস এই 2জন হিন্দু যুবক গগনপতির বাড়ির ছাদের উপরে উঠে রাত 2:30 থেকে 3টার দিকে ইয়াবা সেবন করছিল। এরই এক পর্যায়ে তাদের ওই ইয়াবা সেবনের বা ঘাসি ঘুষি শব্দ পেয়ে গগনপতি, তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন, সে ছাদে উঠে যায়। উঠে গিয়ে যখন এই 2জনকে দেখে ফেলে, দেখার পরে তাকে শ্বাসরোধে হত্যা করে লজ্জা পেয়ে। সিঁড়ি দিয়ে যখন উঠছিলেন, এরপরে তারা নিচে নেমে আসে। নিচে নেমে এসে তার স্ত্রীকে এবং তার আরেকজন সন্তানকে আর সবচেয়ে ছোট্ট আরেকটা ছেলে, তাকেও, মোট 4 জনকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যা করার পরে তারা ওই রাত বাসার ভিতরে থাকে এবং বাসার ভিতরে যে সমস্ত খাবার দাবার ছিল, খেজুর খায়, আরো খাবার দাবার যা ছিল খায়, গোসল করে। আর পরের দিন শুক্রবার ছিল, এই শুক্রবারে তারা অপেক্ষায় থাকে যে কখন মানুষ নামাজে যায়। নামাজে যখন যায়, লোকজন যখন চলাচল কমে আসে, তখন তারা সেখান থেকে বের হয়ে যায়। এই ছিল ঘটনার বিবরণ। কিন্তু এই ঘটনা কি শুধু এতটুকুই, না এর পিছনে আরো কোনো ভয়ঙ্কর তথ্য লুকিয়ে আছে? সেইটা কিন্তু আমাদের একটু ভেবে দেখা দরকার, যেটা কেউ বলছে না, যে কথাগুলো কেউ বলছে না। শুধু 4 জন মানুষকে হত্যা করা হয়েছে এতটুকুই শুধু বলছে। কে হত্যা করেছে এই নামগুলো আসছে না, কেন হত্যা করা হয়েছে এগুলোও কিন্তু বলা হচ্ছে না। আমরা ওইখানেও দেখেছিলাম, লক্ষ্মীপুরের ওই ঘটনাতেও দেখেছিলাম, বাংলাদেশের কোনো মিডিয়া মুসলিম পরিবারের 4 জনকে যে একটা হিন্দু যুবক হত্যা করেছে এ ব্যাপারে তারা কোনো নিউজ করে নেই। স্রেফ একটা নিউজ চেপে দিয়েছে যে একই পরিবারের 4 জনকে খুন। ভিতরে গিয়ে তারা নামটা লিখতেও মনে হচ্ছে লজ্জা পেয়েছে। এখানেও ঠিক তাই। এখানে একই পরিবারের 4 জনকে হত্যা করেছে যে 2 যুবক, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তারা 2 জনই হিন্দু। এরা আবার 2 জনই ওই গগনপতির আশেপাশের লোকজন, প্রতিবেশী ধরনের। রংপুরে এই ধরনের ঘটনা ঘটলো কেন? এইখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। আপনারা জানেন, রংপুরে কিন্তু বেশ কিছুদিন ধরে বড় ধরনের একটি গোলযোগ বাঁধানোর জন্য পার্শ্ববর্তী দেশ থেকে ব্যাপকভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। আপনারা জানেন, ওই এলাকায় পৃথিবীর সবচেয়ে বড় রাম মন্দির এটা স্থাপন করতে গিয়েছিল হরিদাস পাল। তাকে পরে অবশ্য গ্রেপ্তার করেছে। এই হরিদাস পাল ছিল শেখ হাসিনার আমলের একজন ব্যবসায়ী। শেখ হাসিনার সাথে, শেখ রেহানার সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারও আগে নাকি সে হিন্দু ছিল, পরে সে মুসলিম হয়েছে আওয়ামী লীগের আমলে। ভারতের সাথে তার প্রচন্ড আসা যাওয়া ছিল। ইতিপূর্বে বেশ কয়েকজন ভারতীয় গুপ্তচরকে আটক করা হয়েছে। সেই গুপ্তচরদের সাথে ওই হরিদাস পালের কিন্তু গভীর সম্পর্ক ছিল, তাদের সাথে কথোপকথন হয়েছে। এই ধরনের রেকর্ড বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হাতে এসেছে। এবং হরিদাস পাল ওই দিক দিয়ে গিয়ে, ভারতে সীমান্ত পার হয়ে গিয়ে, সে বিজেপির উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেছে, ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেছে। এই তথ্য গোয়েন্দাদের কাছে আছে। এবং এইটা নিয়ে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলা নিয়ে, 6টি জেলা নিয়ে বা 8টি জেলা নিয়ে হিন্দু সম্প্রদায়ের কিছু সংখ্যক মানুষ, এর ভিতরে চৈতি দাস আছে, তারা একটি আলাদা প্রদেশ গঠনের দাবি তুলেছে, তারা একটি হিন্দু রাজ্য গঠনের দাবি তুলেছে। ঠিক সেইখানে যখন 2 জন হিন্দুর মাধ্যমে 4 জন হিন্দুকে হত্যা করা হয়, তখন কিন্তু এই বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই। এটাকে আমরা কোনো মতো অবস্থায় স্বাভাবিক অবস্থায় দেখতে চাই না বা দেখতে পারি না। আমার এই ভূখণ্ডের, এই বাংলাদেশের 1 ইঞ্চি জমিনের ভিতরে সে যেই হোক,
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, যে জাতের, যে মতের, যে পথের মানুষ হোক না কেন, আমরা তাদেরকে অন্য দেশের বলির পাঁঠা হতে দিতে পারি না। অন্য কেউ তাদেরকে নিয়ে সিনিমিনি খেলুক, তাদের দাবার ঘুঁটি বানাক, এটা আমরা কোনো মতো অবস্থায় হতে দিতে পারি না। এই জন্য এই বিষয়টি অধিকতর তদন্তের দাবি রাখে। আমরা দেখেছি রংপুরের যিনি তদন্ত কর্মকর্তা, তিনি সাংবাদিক সম্মেলনে এসে ঘটনার বিবরণ দিতে গিয়ে শিশু সন্তানের হত্যার কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেছেন। স্বাভাবিক, এরকম একটি ঘটনা ঘটলে, এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটলে, এরকম একটি দুঃখজনক ঘটনা ঘটলে যে কারোরই পাষাণ না হলে তার চোখ দিয়ে পানি আসার কথা। স্বাভাবিকভাবেই তার ছোট সন্তানের কথা ভেবে তিনি আবেগ আপ্লুত হয়ে গিয়েছেন, কেঁদে ফেলেছেন। তবে তার একটি কথায় আমাদের কাছে সন্দেহ জেগেছে। তিনি বলেছেন যে যেহেতু গ্রেপ্তারকৃত দুইজন আসামি, এই মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস, এরা হত্যার সাথে জড়িত থাকার কথা সরাসরি তারা স্বীকার করেছে, জবানবন্দি দিয়েছে, কিভাবে হত্যা করেছে ডিটেলস বর্ণনা দিয়েছে, সুতরাং তাদের আর রিমান্ডের প্রয়োজন নেই, রিমান্ডে নেওয়া লাগবে না। এইখানেই খটকাটা লেগেছে। কারণ তিনি যখন এই বর্ণনা দিচ্ছিলেন, তার দুই পাশে দুজন ডিবির কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা বসেছিলেন, যারা দুজনই সনাতন ধর্মের অনুসারী। সুতরাং আর তাদের রিমান্ডে নেওয়ার প্রয়োজন নাই, এই কথা তার মুখ থেকে এসেছে, এইটা আমরা বিশ্বাস করতে চাই না। এর পিছনে হয়তো অন্য কোনো কিছু লুকিয়ে আছে, হয়তো তাদেরই কারসাজি, যারা তাদেরকে গ্রেপ্তার করেছে, যারা তাদেরকে তদন্ত করেছে, যে ডিবির দুই কর্মকর্তা তার দুই পাশে বসেছিলেন, হয়তো তাদের কথা মতোই তিনি বলেছেন যে রিমান্ডের প্রয়োজন নেই। কিন্তু আমরা বলি অবশ্যই রিমান্ডের প্রয়োজন আছে। কারণ এই ঘটনার পিছনে আর কারা দায়ী, এই পুরা ঘটনা বের না হওয়া পর্যন্ত এর সুষ্ঠু বিচার কিন্তু হবে না। কারণ আমরা জানতে চাই, হতে পারে যদি তারা যদি নির্দোষ হয় তাহলে কেন তাদেরকে ফাঁসানো হবে, আর যদি তারা প্রকৃত অর্থেই অপরাধী হয়ে থাকে, তারা যদি এই কাজ করে থাকে তাদের জবানবন্দি অনুযায়ী, তাহলে কারা তাদেরকে এই কাজ করিয়েছে, তাদের পিছনে আর কারা ছিল, এইটা অবশ্যই রিমান্ডে নিয়ে বের করে আনতে হবে। কারণ এই ঘটনা তারা দুইজন শুধু স্রেফ ইয়াবা সেবন করতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে, এইটা আমরা বিশ্বাস করতে চাই না। এত বড় ঘটনা, ইয়াবা সেবন করতে যে ছাদে ইয়াবা সেবন করছে, এত মানুষের ছাদ রেখে তার দোতলার ছাদে বা তিনতলার ছাদে তারা উঠলেন, আর উনি শব্দ পেয়ে বাড়ির মালিক সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন, আর তারা তাদেরকে হত্যা করে ফেলবে, এমনটি ভাবার সুযোগ খুব কমই রয়েছে। কারণ ইয়াবা যারা সেবন করে তাদের আবার লজ্জা কিসের? উনি যখন বাড়ির মালিক যখন বলেছে এই তোমরা এখানে কেন, হয়তো এরকম ধমক দিয়েছে, তাহলে তোরা যে পথ দিয়ে এসেছে ওই পথ দিয়ে দ্রুত বের হয়ে যাবার কথা। তা না করে একে একে চারজনকেই হত্যা করেছে গামছা পেঁচিয়ে, এবং বলা হচ্ছে যে তাদের শরীরে দাহ্য পদার্থ, ওই যে একটা ছেলে এর ভিতরে মাছের ব্যবসা করে, আর একটা ছেলে স্বর্ণকারের দোকানে কাজ করে। তো স্বর্ণকারের দোকানে যে কাজ করে ওইখানে তো ওই যে স্বর্ণ যে পরিষ্কার করে নাইট্রিক অ্যাসিড থাকে, যেটা দিয়ে স্বর্ণের পরিষ্কার করে, ময়লা পরিষ্কার করে, এবং খাঁটি স্বর্ণ নাকি ভেজাল স্বর্ণ সেটা পরীক্ষা করে। এই জাতীয় পদার্থ স্বর্ণকারদের কাছেই থাকে। সুতরাং এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার নয়। আমার দেশ অনলাইন ভার্সনে ইউটিউব চ্যানেলে একটি খবর প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে এই যে ঘটনাটি ঘটেছে তার পাশে তার প্রতিবেশীদের বাড়িতে ভারতীয় নাগরিকদের আনাগোনা দেখা গেছে, এবং তারা ঘন ঘন বারবার এসেছে গেছে, তারা বিভিন্ন সময় সলা পরামর্শ করেছে, তারা বিভিন্ন জায়গায় কানাঘুষা করেছে, ঘাসিঘুষি করেছে। তার 2 দিনের পর এই ঘটনা ঘটেছে, এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সুতরাং এই বিষয়টি এত অবহেলা করার কোনো সুযোগ নেই। আর লক্ষ্য করবেন, এই ঘটনাটি ঘটলো ঠিক তখন যে সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। বাংলাদেশ মক্কা জোটে যোগ দেবে কিনা এই বিষয়টি নিয়ে ভারত যখন অস্থির হয়ে গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জোর করে হলেও ভারত সফর করাবেন, এবং সেখানে নিয়ে গিয়ে যে কোনোভাবে ভারতে নিয়ে যেতে পারলেই তাদের কার্যসিদ্ধি হয়। এই যখন অবস্থা, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ভারতে যেতে অস্বীকৃতি জানাচ্ছেন, কারণ তিনি তার নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত। ভারতে গেলে এমনও তো হতে পারে ওখানে সব আওয়ামী লীগের লোকজন পালিয়ে আছে,
তাদেরকে ওইখানে জায়গা করে দিয়েছে। প্রধানমন্ত্রী গেলেন, তার গাড়ি বহরে আওয়ামী লীগের লোকজনকে আগেই বলা হলো যে এই পথ দিয়ে যাবে, তোমরা আক্রমণ করো গাড়ির উপরে। তাকে সুযোগ করে দেয়া হলো আক্রমণ করার, সেখানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল। এই দায়িত্ব তখন ভারত তো নিবে না। তারা এমনও হতে পারে তারেক রহমানকে ওখানে আটকিয়ে রেখে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিল যে যাও তুমি প্রধানমন্ত্রী। দেশটি যেহেতু ভারত, সেহেতু এটা অবিশ্বাস করার মতো কোনো কারণ নেই। তো সে মতো একটা অবস্থায় প্রধানমন্ত্রী যখন যেতে চাচ্ছেন না, তখন ভারত নেবার জন্য সে দেশে জোর করে হলেও নিয়ে যাবে এরকম একটা পরিস্থিতি। আর ভারত ইতিমধ্যেই বলে দিয়েছে যে বাংলাদেশ মক্কা জোটে যোগ দেবার চিন্তা করছে কিনা এই ব্যাপারে ভারত কঠিনভাবে নজর রাখছে। রংপুরের এই ঘটনা একেবারে বিচ্ছিন্ন ঘটনা, এইটা আমরা বিশ্বাস করতে চাই না। বাংলাদেশের ভিতরে যে কোনো ধরনের একটা ঘটনা ঘটিয়ে একটা ইস্যু তৈরি করে, সাম্প্রদায়িক একটা ইস্যু তৈরি করে তার উপরে সাম্প্রদায়িক রং লাগিয়ে ভারত এখানে বড় ধরনের একটা গোলযোগ বাঁধাতে চায়, একটা কেওয়াজ এখানে তারা বাঁধাতে চায়। ওই সময়ও যখন এই লক্ষ্মীপুরের ঘটনা ঘটলো, তখনও কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এরকম ছিল। দীর্ঘদিন ধরে তারা এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আবার রংপুরে এই ধরনের ঘটনা ঘটলো, যেখানে রাম মন্দির স্থাপনের বিষয়টি বন্ধ হয়ে গেছে। তারা এখনো মাঝে মাঝে সেখানে মিছিল মিটিং করছে, সমাবেশ করছে, সেখান থেকে দাবি তুলছে ওই এলাকাকে নিয়ে তারা আলাদা প্রদেশ করবে, হিন্দুদের জন্য আলাদা একটা রাষ্ট্র বানাবে। এই ধরনের ঘোষণা যখন ওখান থেকে আসছে, আবার ভারতীয় নাগরিকদের ওই বাড়ির আশেপাশে গত কয়েকদিন ধরে তাদের আনাগোনা দেখা গেছে, তাদের কথাবার্তা, তাদের চলাফেরা, তাদের কানাঘুষা, এইগুলো দেখা গেছে। আর ঠিক সেই মুহূর্তেই একটা পরিবারের 4 জনকে নিছক ইয়াবা সেবনকারীরা এইভাবে হত্যা করেছে, এটা আমরা কোনো মতো অবস্থায় বিশ্বাস করতে চাই না। সুতরাং অবশ্যই তাদেরকে রিমান্ডে নিতে হবে। রিমান্ডে নিয়ে যদি তারা নির্দোষ হয়, আমরা তাদের বেকসুর খালাস চাই। আর এই ঘটনার সাথে কারা জড়িত তাদেরকে আমরা খুঁজে বের করতে চাই। বাংলাদেশের মানুষ তাদেরকে দেখতে চায়। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টা শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে? আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন মন্তব্যের ঘরে। আসসালামু আলাইকুম। রংপুরে একই পরিবারের 4 জন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল একই রাতে। এটা নিয়ে যে দুঃখ প্রকাশ করবেন, সমবেদনা জানাবেন, সে সুযোগটাও নাই। কারণ এটা নিয়ে নানান রকম প্রশ্ন দেখা দিছে। এর মধ্যে আবার রাজনীতিও ঢুকে গেছে, আবার ছেঁচড়ামিও ঢুকে গেছে। কিছু কিছু মানুষ খুবই ছেঁচড়ামি করতেছে। আমি দেখাই আপনাদেরকে। বাংলাদেশে আবারও জিহাদির হাতে হিন্দু নিধন। এর আগে আমরা দীপু দাসের মতন ঘটনা দেখেছিলাম, আবারও দেখলাম। মানে তাদের অপরাধ কি ছিল জানেন? তারা শুধুমাত্র সনাতনী হিন্দু। হ্যাঁ, এটা বাংলাদেশের রংপুরের একটা হিন্দু পরিবারের কান্না, যেখানে কিনা এই দেখতে পাচ্ছেন এই যে 4 জন পরিবারের 4 জনকে একসাথে নৃশংসভাবে হত্যা করে দিয়েছে বাংলাদেশের জিহাদিরা। বাংলাদেশের জেহাদিরা, বুঝছেন? মূল কথা ওই জায়গায়। যদি ওই মুগ্ধ দাস যার নাম, ওর নাম যদি মুগ্ধ দাস না হইয়া মোজাম্মেল হইতো, তাইলে ঘটনা ঘটা যাইত। আরেকজনের নাম স্নিগ্ধ দাস, ওর নাম যদি স্নিগ্ধ দাস না হইয়া সিকান্দর হইতো, তাইলে ঘটনাটা অন্যরকম হয়ে যাইত, যেটা সবাই চাচ্ছে। হ্যাঁ, এই রাজনীতিটাই করতে চাচ্ছে ভাই ব্রাদার। একটুখানি বোঝার চেষ্টা করেন। যারা বলতে চাচ্ছে 2 জনের পক্ষে এই 4 জনকে মারা কি সম্ভব? ভাই ব্রাদার, 4 জনের মধ্যে 1 জন বাচ্চা আর 2 জন মেয়ে মানুষ আর 1 জন পুরুষ। কিভাবে মার্ডারটা হয়েছে অনেকে আপনারা জানেন। আসল ঘটনাটা কি জানেন? 4 জন কেন 10 জনকে মার্ডার করা যায় এই 2 জনের পক্ষে সম্ভব। কারণ তারা মাদক আসক্ত। আর এমন একটা মাদক, যে মাদকের এত শক্তি ভাই, বললাম তো 10 জনের সাথে, এই 2 জন যদি 10 জনের সাথেও মারামারি করে না, ওই 10 জন হাইরা যাবে। যদি এরা ওই মাদকটাই না মারামারি করতে যায়, অন্যরকম শক্তি গায়ে চলে আসে। তো ভাই, এটা সম্ভব, অবশ্যই সম্ভব। আসেন আমরা এই ব্যাপারটা নিয়ে একটু আলাপ করি। কেন এত সন্দেহ, কেন বিশ্বাস করতে চাচ্ছে না, আর রাজনীতিটা কি হইতেছে? ভাই ব্রাদার দেখেন, ওরা কিন্তু ওই শিক্ষকের ছাদের মধ্যে আসছিল। কেন আসছে? পাশের ছাদেও তো খাইতে পারতো, কারণ ওইটা খোলামেলা ছাদ, ওখানে প্রচুর বাতাস।
ওদের একটা কিছু আড়াল লাগবে। এই ছাদে 2.5 ফিট একটা দেওয়াল আছে, বাউন্ডারি একটা দেওয়াল আছে, ওই দেওয়ালের কোনায় বৈশা হয়তো খাবে, ওইখান থেকে বাতাস থেকে বাঁচতে পারবে। কারণ এই মাদক নিবার জন্য ওই গ্যাস লাইট লাগে, ওই ফয়েল পেপার লাগে, আর ওই গ্যাস লাইট যখন আপনি জ্বালাবেন বাতাসে নিভাই দিতে পারে, ডিস্টার্ব হইতে পারে। ভাই একটা 300, 400, 500 টাকা দিয়ে কিনে আনছে, এটা যত্ন কইরা খাইতে হবে না, যার জন্য আসতে পারে। কারণ কি ওই ছাদ থেকে এই ছাদে আসা, ওই ছাদ থেকে এই ছাদে আসা ওই 2.5 ফিটের একটা ওয়াল, ওইটুক পার হওয়া কোনো ব্যাপার না। ওই ছাদটা যেহেতু খোলা, এই ছাদে আসছে বাতাস থেকে আড়াল হইয়া ওইটা খাওয়ার জন্য। এখন কথা হচ্ছে, দেখেন ওরা যদি মার্ডার করতে আসতো, ওদের যদি ওই উদ্দেশ্য থাকতো এই শিক্ষকের ঘর থেকে গয়নাগাটি লুট করুন, টাকা পয়সা লুট করুন, যদি ওই উদ্দেশ্য থাকতো তাহলে তো ভাই ওরা ওই ঘরের দিকেই যাইতো। তাহলে তো ওরা ওই ছাদের যে সিঁড়িঘর আছে ওইটার মধ্যে একটা দরজা আছে, ওইটা খুইলা ওই টিচারের ঘরের দরজা যায় নক করতো। ওদের যদি ওই উদ্দেশ্য থাকতো, ওরা ছাদেই ছিল। ওই টিচার কিন্তু ছাদে আসছে, কেন আসছে? উনি হয়তো টুকটাক আওয়াজ পাইছে, মনে করছে যে ছাদে কেউ আছে, থাকতে পারে, ওই সন্দেহে আসে। কারণ উনি খালি গায়ে গামছা নিয়ে আসছে, ওইখানে আসার পর হয়তো দেখা ফেলছে ওরা বাবা খাইতেছে, এটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে। হয়তো শিক্ষক বলছে, শিক্ষক মানুষ তো ভাই, একটু শাসন করছে, শাসন কইরা বলছে এটা নিয়ে আমি কালকে বিচার ডাকুম, তোমরা আমার ছাদের মধ্যে কেন আসছো, এমন কথা বলতে পারে, যার ফলে উনার উপরে আক্রমণ করছে। কারণ এই মাদকটা এরকমই ভাই, ওদের মাথার মধ্যে তখন ঢুকছে, হায় হায় এ যদি বইলা দেয় তাহলে তো আমাদের সব কিছু শেষ। যে ছেলেটা স্বর্ণের দোকানে কাজ করে ও চাকরি হারাবে, সঙ্গে যে ছিল সে কিন্তু আবার বিবাহিত, তার মাথায় ঢুকছে হ্যাঁ এটা যদি কালকে জানাজানি হয়ে যায়, আমি বোর কাছে মুখ দেখামু কেমনে, শ্বশুর বাড়ি মুখ দেখামু কেমনে, এগুলো তখন মাথার মধ্যে ঢুকে গেছে। এই নেগেটিভ চিন্তা ঢুকে যাওয়ার পরই আক্রমণ করছে এবং মাইরা ফেলাইছে। মারার পর এখন দেখেন এই মারামারি করতে গিয়ে একটু ধস্তাধস্তি হয়েছে। আর স্বামী কেন আসতেছে না, স্বামী তো ছাদে গেছে, ওইটা দেখার জন্য ওনার ওয়াইফ আসছে। ওনার ওয়াইফ যখন সিঁড়ি দিয়ে আসতেছিল তখন তাকে ধরছে, তাকে ধরে ওই একই কাজ করছে। এরপরে তারা ঘরে ঢুকছে। এবং এমনও হইতে পারে ওই মেয়েটা তো ভাই বড় হয়েছে, হ্যাঁ ভাই ছোটখাটো না, বাচ্চা না, ছেলেটা বাচ্চা, কিন্তু ওই মেয়েটা যখন সামনে আসছে, সে যখন দেখা পালাইছে তাকেও ধরছে, তাকেও মাইরা ফেলছে, হয়তো ওই বাচ্চাটাও দেখে ফেলছে, তাকেও মারছে। কিন্তু এখন একটা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরতেছে, এরা তো একটা ক্রাইমের মধ্যে ঢুইকাই গেছে, তাই না? ক্রাইম কইরা ফেলছে, মাইরা ফেলছে, কিন্তু তারপরও কেন ওই ঘরে বৈশা বৈশা খেজুর খাইছে, শশা খাইছে, এবং ওই ঘর থেকে যে আবার গয়নাগাটি লুট করছে না। একজন তো স্বর্ণের দোকানে কাজ করে, সে আবার ওইটা আগুন দিয়া পোড়ায়া পরীক্ষা করছে যে এটা আসলে স্বর্ণ না ইমিটেশনের গয়না। চিন্তা করেন কত ঠান্ডা মাথায় এই কাজগুলা করছে। কিভাবে সম্ভব হইলো? সম্ভব হয়েছে ওই একটা কারণেই, কারণ তারা নেশায় ওয়ান ওয়ে রোডে ঢুকে গেছে, এখান থেকে ইউ টার্ন নেওয়ার কোনো রাস্তা নাই, ওদের মাথার মধ্যে তো ঢুকে গেছে, রক্তের খেলা তো খেলেই ফেলাইছে, ওইখান থেকে তার ফেরত আসার কোনো রাস্তা নাই। এখন ওরা বাঁচার চিন্তা করতেছিল কিভাবে বাইর হমু, ছাদ দিয়া যদি বাইর হইতে চাই আশেপাশের থেকে অনেকে দেখে ফেলতে পারে। আবার দেখেন এটাও শোনা গেছে যে ওরা আজানের জন্য অপেক্ষা করতেছিল, সেদিন শুক্রবার ছিল। কিন্তু প্রশ্ন হইলো এলাকাটার নাম দাসপাড়া, এখানে আশেপাশে কতজন মুসলমান আছে আমার জানা নাই, এখানে কোনো মসজিদ আছে কিনা সেটাও আমার জানা নাই, থাকতে পারে, দূরে থাকতে পারে, কিন্তু একটা হিন্দু এলাকায়, এবং বাড়িগুলা কিন্তু একটার সাথে একটা লাগানো, একেবারেই ঘন বসতি, কেউ টের পায় নাই। কেন টের পায় নাই? একটু আগেই বললাম, ওই নেশাটা করার পর অসুরের মতো একটা শক্তি চলে আসে। কোনো ব্যাপারই না ভাই, ওই মুখের মধ্যে যখন খাবলা মেরে ধরবে না, টু শব্দ করার কোনো ক্ষমতা থাকবে না, এতটা শক্তি চলে আসে ওই গায়ের মধ্যে। ওই কাজটা ওই জন্যই করতে পারছে। এখন কথা হইলো ওইখানে যে ইলেকট্রিক লাইনটা ছিল ওইটা কেন বিচ্ছিন্ন করা হইলো, ওইটারও জবাব দিছে কিন্তু পুলিশ। ওদের মাথার মধ্যে ঢুকছে যে ইলেকট্রিক লাইটটা যদি আমরা না ছিড়ি আমরা বাইরে হইতে পারুম না, কারণ বাইরের দিকে কোথাও সিসি ক্যামেরা আছে, ওইটা যেন না দেখা যায়, এরকম একটা চিন্তা ভাবনা করছে। আসলে ভাই দেখেন ওই মাদক নেওয়ার পর না কোনো চিন্তা ভাবনা করার ক্ষমতা থাকেই না। দেখেন ওরা কিন্তু পালায়া যেতে পারতো, ওরা যে মার্ডার করছে ওরা তো জানে, পালাই নেই কেন? একই এলাকার সবাই, যদি পালায়া যায় সন্দেহ করবে, যার জন্য দেখেন নিজের ঘরে না ঘুমায়া ওই আত্মীয়র বাসায়, চাচাতো ভাইয়ের বাসায় যায় ঘুমায় আসছিল, ওইখানে যায় পুলিশ হানা দিছে, পুলিশ ওকে ধরার পর আরেকজনকে ধরছে, কিন্তু আরেকজনকে যখন ধরতে গেছে সে কিন্তু পিছনের দরজা দিয়ে ভাইয়া গেছে, পালাইছে,
তারপরে কিন্তু চেজিং হয়েছে, পুলিশ তার পিছনে কিন্তু ওই রাত্রিবেলায় ছুটছে, সে জায়গায় কোথাও একটা জায়গায় পালাইছিল, সেখান থেকে খুঁজা বাইর করছে ভোর রাতের দিকে। ও পালাবে কেন যদি কোনো অপরাধ না কইরা থাকে? তারপরে সবচেয়ে বড় কথা কি ভাই জানেন, তাদেরকে যখন ধৈর্য নিয়ে আসতেছিল, তাদের কিন্তু এই শির দ্বারা এরকম সোজা ছিল না, মাথা নিচের দিকে ছিল, নত ছিল, কারো দিকে তাকাইতে পারতেছিল না, কারণ এলাকার সবাই তো তাদেরকে চিনে। কিন্তু কথা হচ্ছে ওই এলাকার মানুষই কেন এখন ওই মানব বন্ধন করতেছে, তারা কেন পুলিশের কথা বিশ্বাস করতে চাচ্ছে না? আসলে এর পিছনে কোনো একটা রাজনীতি আছে। সেই রাজনীতিটা কি জানেন? যে কোনো অ্যাঙ্গেলে হোক এটাকে যদি দেখাইতে পারে কোনো উগ্রবাদীর কাজ, তাইলে ভাই অনেক বড় ফায়দা। কারণ এলাকাটার নাম কি? রংপুর। এই জেলার নাম রংপুর। এটা নিয়ে অনেক কথাই আগে শুনছেন। এই রংপুর ওরা দখল করতে চায়, কিনা নিতে চায়। ওইখানে আবার ওই যে শিব মন্দির, আরো অনেক কাহিনী। ওই যে একজন অ্যারেস্ট হয়েছে ওই শিব মন্দির বানাইতে যায়, ওইটা তো আপনারা জানেন। এরকম অনেক কাহিনী আছে এই রংপুর নিয়ে। সরকারকে এই বিপদে ফেলার জন্যই এই পার্শ্ববর্তী দেশ থেকে এবং যারা পরাজিত শক্তি তাদেরই এই বয়ান কিন্তু সামনে নিয়ে আসতেছে। তারপরেও দেখবেন এটা নিয়ে বহু রকম প্রশ্ন সামনে আসবে। প্রশ্ন আসা উচিত, দরকার আছে ভাই। হ্যাঁ, প্রশ্ন কেন করবেন না, কিন্তু উত্তরও তো পাইতে হবে। উত্তর কিন্তু অলরেডি পুলিশ দিতেছে, সিআইডিও কিন্তু অলরেডি দিয়ে দিছে। ওনারা কিন্তু বলছে যে এরা নিজেরাই স্বীকারোক্তি দিছে এই হত্যার পিছনে তাদেরই হাত, এবং ওই মাদক দ্রব্য স্যার দেখা ফেলাইছিল, স্যারের সাথে তর্ক বিতর্ক, তারপরে একজন একজন কইরা 4 জনকে হত্যা করা হয়েছে। তারপরও আমার ভিতরে একটা প্রশ্ন দেখা দিছে, পুলিশ কোনো একটা কিছু এখানে গোপন করতে চাইছে। হ্যাঁ ভাই, এমন কিছু গোপন করতে চাইছে যেটা বাইরে যদি আসে এটা অন্যরকম একটা কালার হয়ে যাবে, মানুষের ভিতরে অন্যরকম রিয়াকশন হইতে পারে। এরকম কিছু কি আছে? কারণ এই কথাটা কেন বললাম, যে ওখানে কিন্তু একটা সুন্দরী মেয়ে ছিল, ওই যে আগামী চক্রবর্তী। ওই আগামী চক্রবর্তীর যে পোস্টমর্টম হয়েছে, ওইখানে একটা ডোমের সাক্ষাৎকার দেখলাম, আপনারাও দেখতে পাবেন। ওই ডোমের গোপন ক্যামেরাতে ওই ডোমের কিছু কথাবার্তা নিছে। আমি জানি না ওই চ্যানেলটা ওই ডোমের চেহারাটা কেন দেখাইলো, আমার কাছেও ফুটেজ আছে, আমি দেখাবো না। ওই ডোম কিন্তু একটা কথা বলতেছিল যে ওই আগামী চক্রবর্তীর গোপনাঙ্গে এমন কিছু পাওয়া গেছে যেটা বোঝা যায় ধর্ষণের কিছু একটা ঘটনা ঘটছে, এমন কিছু হইতে পারে। এটাই কিন্তু ওই ডোম ইঙ্গিত দিছে, এবং ওই ডাক্তারের সঙ্গেও সে আলাপটা করছে, যে ডাক্তারকে বলছে আমি গোপন অঙ্গে এরকম একটা কিছু পাইছি। আপনারা তো জানেন ডোম কিন্তু থাকতে হয় ডাক্তারের সাথে। ওই যে কাটা ছিঁড়ার ব্যাপারগুলো কিন্তু ডাক্তার নিজের হাতে খুব কমই করে, এগুলো ডোম দ্বারাই করা হয়। ওই ডোম এই কথাটা বলছে। এখান থেকে আমার মনের মধ্যে প্রশ্ন জাগছে, এরকম কোনো কিছু কি ঘটতে পারে? পুলিশ কি এইটাই গোপন করতে চাইছে? এরকম একটা প্রশ্ন আমার মনের মধ্যে দেখা দিছে। কিন্তু কি লাভ পুলিশে এটা গোপন কইরা? হ্যাঁ ভাই, লাভ একটাই হইতে পারে, সমাজে যেন কোনো রকম রিয়াকশন না হয়, সমাজে যেন কোনো বিরূপ প্রভাব না পড়ে। একে তো ভাই মার্ডার, তারপরে আবার ধর্ষণ, এই দুইটা মিলা বিরাট বড় রিয়াকশন হইতে পারে। এরকম কিছু কি গোপন করতে চাইলো? হইতে পারে, আবার নাও হইতে পারে। ওই ডোম কিন্তু নিজেই বলতেছে উনি ডাক্তারের সাথে এই ব্যাপারটা আলাপ করছে। ডাক্তার আর ওই ডোমকে এখন গোয়েন্দা বিভাগ নিশ্চয়ই কাছে ডাকবে, ডাইকা জিজ্ঞাসাবাদ করবে। যাই হোক ভাই, একটা কথা তো সত্য, এটা ভাই মার্ডার কেস, এবং এর মধ্যে কোনো ওই যে জঙ্গি ফঙ্গি আল কায়দা হাবি জাবি এগুলো খুঁজার লাভ নাই, এর মধ্যে রাজনীতি খুঁজার লাভ নাই। এটা নিয়ে যারা রাজনীতি করতে চাইতেছে পার্শ্ববর্তী দেশ থেকে এবং দেশের ভিতরে যারা পরাজিত শক্তি, তারা যে রাজনীতিটা করতে চাইতেছে তাদের মূল উদ্দেশ্য হইলো হিন্দু আর মুসলমানের মধ্যে যদি কোনো একটা প্রবলেম সৃষ্টি করা যায়, কোনো একটা বিবাদ তৈরি করা যায়, তাহলে বিরাট বড় একটা ফায়দা লুটতে পারবে। সেই ফায়দাটা কি? সারা বিশ্বের মধ্যে ঢোল পিটাইতে পারবে এই দেশটা আল কায়দায় নিয়ে চলে গেছে, জঙ্গিরা নিয়ে চলে গেছে, এই ঢোলটা পিটাইতে পারবে। ডক্টর ইউনূস স্যারের সরকারের আমলেও কিন্তু এই ঢোল পিটাইতে চাইছে, এই জিনিসটা প্রমাণ করতে চাইছে, পারে নাই। এখন নির্বাচিত সরকার, ওই নির্বাচিত সরকারের সাথে কোনো রকম হচ্ছে না বন্ধুত্ব, কোনো রকম লেনা দেনা হচ্ছে না, বসে আনতে পারতেছে না। বসে আনতে না পাইলেই কিন্তু এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই সরকারের অনেক রকম প্রবলেম আছে ভাই, বিশেষ করে বড় প্রবলেম আমাদের একটা গণভোট নিয়ে ওনারা ছিনিমিনি খেলছে, আমাদের সঙ্গে বেইমানি করছে, মুনাফিকি করছে। এই দোষটা তো ওনারা করছে, কিন্তু এই সরকারের যদি অন্য অন্য কাজকর্মগুলো যদি আপনারা ফলো করতে চান, তাহলে কি দেখতে পাই? বিশেষ করে ভারতের সঙ্গে আমাদের বর্তমান যে সম্পর্ক, এটা বিচার কইরা আমরা কি পাই? আবার এদিকে দেখেন মক্কা চুক্তি, এটার সঙ্গে বাংলাদেশ যাচ্ছে ভাই, কনফার্ম থাকেন, যাচ্ছে, যেতেই হবে। কারণ কি জানেন?
আমাদের আছে ম্যান পাওয়ার। অনেকেই বলে ভাই ওদের তো অনেক কিছু আছে, আমাদের কি আছে? আমাদের আছে ভাই সৈনিক, সোলজার। হ্যাঁ ভাই, বাংলাদেশের সোলজার, পৃথিবীর যদি সেরা সোলজার 1 থেকে 5 খুঁজে বাইর করেন, এর মধ্যে বাংলাদেশের সোলজার পাবেন। আমাদের সেই সোলজারের পাওয়ারটা আছে। আবার দেখেন আরব দেশের আছে টাকা, ধন দৌলত, মানে যে বিগ পাওয়ার, কোনো ব্যাপারই না, ওই টাকার পাওয়ার আছে। আবার পাকিস্তানের আছে ভাই ওই পারমাণবিক বোমা। হ্যাঁ ভাই, তাদের হাতে সেই পাওয়ারটা আছে। আবার দেখেন টার্কিতে কি, তারা নিজেরাই ভাই ফ্যাক্টরি আছে, নিজেরাই বোম তৈরি করে, ড্রোন তৈরি করে, যুদ্ধের যা যা কিছু লাগে সবই তৈরি করে। আবার এর মধ্যে তো আপনারা শুনে গেছেন আমরা চীন থেকে সেই যুদ্ধ বিমান কিনতেছি। হ্যাঁ ভাই, কথাবার্তা অলরেডি পাকা হয়ে গেছে। এই যে সরকারের একটা নতুন রূপ, যে রূপটা আমরা গত 55 বছর কোন সরকারের আমলে দেখি নাই। আর এইটাই হচ্ছে ওদের সবচেয়ে বড় মাথা ব্যথা। আপনারা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, আমাদের সংসদে যে স্পিকার, মাননীয় স্পিকার বসে থাকে, ওইখানে দেখবেন কালমা লেখা আছে। এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অফিসেও ভাই ওই কলমা লেখা হয়েছে। তার মানে কি পরিবর্তন আসতেছে। এর মধ্যে আপনারা এইটাও দেখছেন আমাদের ক্যান্টনমেন্ট গুলাতে ইসলামিক প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে AIII নামে, এটা আপনারা জানেন। তার মানে বাংলাদেশটা যে একটা মুসলিম কান্ট্রি, এটা কিন্তু ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, যার জন্য বিরোধী দল, সরকারি দল মোটামুটি এক জায়গায় আছে। তার মানে বাংলাদেশ যে একটা ইসলামিক দেশ, এটাই তো ভাই ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। আর এটা যদি প্রকাশ পায়, সবচেয়ে বড় ক্ষতিকার, সবচেয়ে বড় মাথা ব্যথা কার? উনাদের মাথা ব্যথা। কিন্তু ওনারা কিন্তু হিন্দুবাদী রাজনীতি করে। ওনারা কিন্তু জয় শ্রীরাম বইলা মসজিদের মাইক খুলে ফেলতে পারে, রাস্তায় স্লোগান দিতে পারে। আমরা যদি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলি, তখনই ওনাদের গাত্রদাহ হয়। হ্যাঁ, তখনই গাত্রদাহ আরম্ভ হয়ে যায়। কিন্তু বর্তমান সরকার, বর্তমান বিরোধী দল এবং বর্তমান আমাদের মতো সাধারণ মানুষরা একটা জিনিস বুঝা ফেলাইছি, আমরাও ভাই ইসলামবাদী রাজনীতি করব, আমরা মুসলমান, এটাই তো আমরা বুঝাইতে চামু। তবে বিদায়ের আগে একটা কথা বলা যায়, সরকারি দল, বিরোধী দল এবং সাধারণ জনগণ সবাই কিন্তু একটা জিনিস বুঝা ফেলাইছে, বাংলাদেশ হচ্ছে মুসলমানের দেশ। এই ব্যাপারটা কিন্তু সবাই বুঝা ফেলাইছে। আর এটা যত তাড়াতাড়ি বুঝবেন, ততই তাড়াতাড়ি নতুন বাংলাদেশের দিকে আমরা আগাইতে থাকুম। যার যার রাজনীতি তার তার কাছে, কিন্তু বাংলাদেশটা ইসলামিক কান্ট্রি, এটা ভুলা যাবে না। এটা ভাই স্বর্ণ অক্ষরে লিখে দিতে হবে। সংবিধানের ওই যে মলাট থাকে না, মলাটের উপরে লিখে দিতে হবে স্বর্ণ অক্ষরে, এটা মুসলমানের দেশ। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।